কেমন আছো? আমি আজকে তোমাদের সামনে CC12 অর্থাৎ রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস বর্ধমান ইউনিভার্সিটির যে সিলেবাসের পাঠটি রয়েছে এই সম্পর্কে জানাবো। তবে আমি প্রত্যেকটি ইউনিটকে আলাদাভাবে ব্যাখ্যা করব। এই ভিডিওতে আলোচনা হবে ইউনিট 1.1, কারণ তোমাদের এই সিলেবাসটি কঠিন বলবো না, বেশ বিস্তারিত। তাই সম্পূর্ণভাবে জানার জন্য ভিডিওগুলি পরপর সিরিয়ালি দেখবে। এই ভিডিওটি হচ্ছে প্রথম ভিডিও, অর্থাৎ রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির CC12 ইউনিট 1.1 কেবল আলোচনা হবে। ইতিমধ্যেই তোমরা সিলেবাসের যে কোশ্চেন প্যাটার্ন সেই সম্পর্কে জেনেছো। যদি না জানো আমার পূর্বের ভিডিওগুলি দেখে নেবে। এই ক্ষেত্রে তোমাদের 40 নম্বর থিওরির পাঠ আলোচনা করতে হবে। যাই হোক, সরাসরি আমি সিলেবাসে চলে আসি। তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির CC12 ইউনিট 1.1-এ যে সিলেবাসটি কভার করছে সেটি হচ্ছে ডেফিনেশন, কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল অফ রিমোট সেন্সিং। তার সঙ্গে রয়েছে টাইপস অফ এয়ার ফটো, রিমোট সেন্সিং, স্যাটেলাইট, সেন্সার অ্যান্ড প্ল্যাটফর্ম। তোমাদের টোটাল এই যে পার্টটি রয়েছে এটার প্রত্যেকটি টাইপস করতে হবে, তাদের ইউজেস করতে হবে, এই ধরনের বিভিন্ন পার্টগুলি করতে হবে। তাই প্রত্যেকটি কিন্তু বিস্তারিত আলোচনা হবে। আলোচনার শুরুতেই প্রথমে তোমাদের যে জিনিসটি জানতে হবে যে রিমোট সেন্সিং কি। কারণ দেখো, রিমোট সেন্সিং খুব সহজে বা সঠিকভাবে বলতে গেলে দূর সংবেদন, অর্থাৎ কোনো কিছু বিষয় সম্পর্কে দূরবর্তী স্থান থেকে যদি তুমি ধারণা করো সেটাই হচ্ছে রিমোট সেন্সিং। কিন্তু এইটুকু কথা বলেই ছেড়ে দিলে হবে না, এর বিস্তারিত পার্ট তোমাদের জানতে হবে। প্রথমেই বলবো রিমোট সেন্সিংয়ের ডেফিনেশন। সাধারণভাবে ইংরেজিতে রিমোট কথার অর্থ হলো দূর এবং সেন্সিং অর্থাৎ অনুভূতি, সংবেদন। এই অর্থে রিমোট সেন্সিংকে একত্রে বলা হয়েছে দূর সংবেদন। 1960 সালে এটি প্রথম আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। তার কারণ সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহের অবস্থান সংক্রান্ত মানুষের জ্ঞান চর্চার বিষয় সম্পর্কে এই বিষয়টি মানুষের সামনে আসে। এক্ষেত্রে তোমাকে টোটাল একটি কনসেপ্ট অর্থাৎ ধারণা জানতেই হবে। দূর সংবেদন শব্দগত অর্থ হলো দূর থেকে সূচনা বা প্রাপ্ত কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন। তবে এই বিষয়টি আমাদের পৃথিবীর বাইরে থেকে যদি পর্যবেক্ষণ করা যায় তখনই বিষয়টি সঠিক ধারণা লাভ হয়ে থাকে। এটা বলা হচ্ছে যে মাধ্যাকর্ষণ শক্তির বন্টনের তারতম্য, মাধ্যাকর্ষণের যে পরিমাপ করার বিষয় এটা যেমন থাকছে, তেমনি শব্দ তরঙ্গ বন্টনের তারতম্য সেন্সার যন্ত্রের মধ্যে ধরা পড়ে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে দূর সংবেদন বিষয়টি কাজ করে। খুব সহজ করে বলতে গেলে পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ করাই হচ্ছে দূর সংবেদন। দূরবর্তী স্থান থেকে তুমি যদি কোনো কিছু পর্যবেক্ষণ করো সেটাই হচ্ছে দূর সংবেদন। তবে এর বিভিন্ন টাইপস রয়েছে, এই টাইপসগুলো আমি আপনাদের সামনে বলছি। দূর সংবেদনের ক্ষেত্রে আপনার বেশ কিছু যে তথ্য রয়েছে, যেমন ধরুন প্রাইমারি ডেটাটাকে কি বলা হচ্ছে প্রক্রিয়াকরণের ফলে ব্যবহারযোগ্য করে তোলা। এই বিষয়টিকে মানে আমরা যে ছবিটাকে গ্রহণ করছি সেটা প্রসেসিং করার ফলে আমাদের ব্যবহারযোগ্য করতে হবে। এছাড়া কি করতে হবে, এই প্রক্রিয়াকরণের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশনগুলোকে গ্যাদারিং করতে হবে। অর্থাৎ আপনি যে ইনফরমেশনগুলি পাবেন সেইগুলোকে কিন্তু একত্রে গ্যাদারিং করতে হবে। রিমোট সেন্সিং এর কার্যক্রম আন্তর্জাতিক আইন অনুসারে পরিচালিত হয়।
অর্থাৎ আপনি যদি ইচ্ছা করেন যে কোনো দেশের উপরের থেকে ছবি নিতে পারবেন না, সেক্ষেত্রে রিমোট সেন্সিং সেন্সার কিন্তু ব্লক করা থাকে, সব জায়গায় পারবেন না। অর্থাৎ আপনি পৃথিবীর বাইরে থেকে পৃথিবীর যে কোনো দেশকে নিতে পারবেন না, এক্ষেত্রে কিন্তু আইনি ব্যবস্থা রয়েছে। সাধারণভাবে স্যাটেলাইট মানে আমাদের যদি প্রাকৃতিক স্যাটেলাইট বলা হয় সেটা কিন্তু চাঁদ, ঠিক আছে। এছাড়া আমাদের এখন সবই কৃত্রিম স্যাটেলাইটের পর্যায়ে চলে আসছে, কারণ প্রচুর পরিমাণে প্রতিদিন কৃত্রিম স্যাটেলাইট ব্যবহার করা হয়ে থাকে। টাইপস অফ এয়ার ফটো, টাইপস অফ এয়ার ফটোকে অনেক কটি ভাগে ভাগ করা হয়েছে, আমি একটু একটু করে আলোচনা করছি। প্রথমে হচ্ছে ভার্টিক্যাল ফটোগ্রাফি অর্থাৎ উলম্ব চিত্র। আপনার যে রিমোট সেন্সিংয়ের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের ছবি তোলা হবে, কিভাবে ছবিটা তোলা হবে সেই অনুযায়ী ভাগ। খুব সাধারণ চিন্তা ভাবনা থেকে বোঝবার চেষ্টা করবেন, উপকৃত হবেন, না হলে ভুলে যাবেন বিষয়টি। যাই হোক, বিমান বা বেলুন বা অন্য কোনো ভাবে যখন ফটোর লেন্স অর্থাৎ ক্যামেরার লেন্সটাকে উলম্বভাবে তোলা হয়, অর্থাৎ একেবারে ভার্টিক্যালি তোলা হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে ভার্টিক্যাল ফটোগ্রাফি। উলম্ব অনুভূমিক তির্যক বিষয়গুলি থাকে, তা উলম্বভাবে যখন তোলা হয় অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 90 ডিগ্রি কোণে যখন তোলা হয় তখন তাকে ভার্টিক্যাল ফটোগ্রাফি বলা হয়। এর কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে, যেমন ক্যামেরার কক্ষ ভূপৃষ্ঠের সঙ্গে লম্বভাবে থাকবে, ইহা সাধারণভাবে খুব কম স্থানের ছবি তুলতে পারবে এবং ইহা আয়তাকার বা বর্গাকার যে ছবি সেই ছবি সংগ্রহ করতে পারবে। এর কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, সব কিছু বিস্তারিত বলা সম্ভব নয়, ফলে ভিডিওটি ভাস্ট হয়ে যাবে, তা আমি এই কেবল টপিকটা বললাম। এরপরে আছে অবলিক এয়ার ফটো অর্থাৎ তির্যক। তির্যকের আবার বহু ভাগ আছে। দেখুন, একটা বলা হচ্ছে ভার্টিক্যালি অর্থাৎ উলম্বভাবে পড়ছে, আর অপরটি হচ্ছে তির্যক অবলিক। অবলিকের ক্ষেত্রে কিন্তু বেশ কটি ভাগ আছে, সেগুলিকে বলি লো অবলিক ফটোগ্রাফি। বলছে যখন ক্যামেরার কক্ষ 3 ডিগ্রি থেকে 30 ডিগ্রি কোণে হেলে থাকে, অর্থাৎ তির্যকভাবে, তির্যক কতটা তির্যক থাকবে না 3 থেকে 30 ডিগ্রির কম, মানে 3 ডিগ্রির বেশি আর 30 ডিগ্রির কম কোণে হেলে থাকবে, তখন হচ্ছে লো অবলিক ফটোগ্রাফি অর্থাৎ অনুতির্যক চিত্র। হাই যদি হয় সেক্ষেত্রে হবে ক্যামেরার অক্ষ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে হেলে থাকবে, অর্থাৎ ক্যামেরার অক্ষ যদি 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষের মধ্যে হেলে থাকে তখন তাকে হাই অবলিক ফটোগ্রাফি বলা হচ্ছে। এক্ষেত্রে বলা হচ্ছে উচ্চ তরঙ্গ আলোকচিত্র। এছাড়া কনভার্জেন্ট ফটোগ্রাফি বলছে এই দুটি, অর্থাৎ একটি লো অবলিক ফটোগ্রাফি এবং হাই অবলিক ফটোগ্রাফির সমন্বয়ে যেটি তৈরি হয়, অর্থাৎ দুটোর মাঝখানে যদি তৈরি করা হয় তখন তাকে বলা হচ্ছে কনভার্জেন্ট ফটোগ্রাফি। এখানে দুটি ক্যামেরা সমান্তরালভাবে পাশাপাশি অবস্থান করে, দুটি ক্যামেরা থেকে চিত্র সংগ্রহ করা হয়, একসঙ্গে দুটি ক্যামেরা থেকে চিত্র সংগ্রহ করা হয়। আমি যে বিষয়টি বলছি এটা হচ্ছে ফটোগ্রাফি। কিভাবে ফটোগুলো সংগ্রহ করা হয়, বিমানের তলায় বিভিন্ন অ্যাঙ্গেলে ফটো ক্যামেরা লাগানো থাকে, সেন্সার লাগানো থাকে, সেখান থেকেই কিন্তু এই ফটোগ্রাফিগুলি হয়ে যায়। এছাড়া লাস্টে যেটা আছে টাইমেট্রিক্যান ফটোগ্রাফি, এক্ষেত্রে বলা হচ্ছে এটি প্রাকৃতিক চিত্রায়নের একক স্থান বিশিষ্ট 3টে পৃথক ক্যামেরা দ্বারা একসঙ্গে ফটো তোলা হয়, অর্থাৎ এই ধরনের ফটো তোলার জন্যে 3 প্রকার ক্যামেরাকে একত্রিত করে একটা ফটো কিন্তু সংগ্রহ করা হয়। এক্ষেত্রে বলা হচ্ছে 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ফটো তোলে, 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। প্রথমে ছিল 3 ডিগ্রি থেকে 30 ডিগ্রি লো, 30 থেকে 60 হাই, আর 60 থেকে 90 হচ্ছে টাইমেট্রিক্যান ফটোগ্রাফি। যাই হোক, এছাড়া তৃতীয় যেটা আছে হরাইজন্টাল এরিয়াল ফটোগ্রাফি। দেখুন, আমরা ভার্টিক্যাল পড়েছি উলম্বভাবে, অবলিক পড়েছি তির্যকভাবে এবং হরাইজন্টাল একেবারে অনুভূমিকভাবে। ভার্টিক্যাল, অবলিক, হরাইজন্টাল মুভমেন্টটা অনুযায়ী হবে। বলছে ক্যামেরার অক্ষ যখন অনুভূমিকভাবে চিত্র সংগ্রহ করে, অর্থাৎ একেবারে
জিরো ডিগ্রিতে, 90 ডিগ্রি থেকে একেবারে জিরো ডিগ্রিতে, 90 ডিগ্রি থেকে নয়, 90 ডিগ্রি হচ্ছে ভার্টিক্যাল আর হরাইজন্টাল হচ্ছে জিরো ডিগ্রিতে যখন চিত্র সংগ্রহ করে। যাদের মাথায় থাকছে না বিষয়টি তাদের বলি ভিডিওটি এখানেই বন্ধ করো এবং একবার পড়ে নিয়ে বাকি ভিডিওটি দেখো। আর যারা মাথায় রাখতে পারছো পরের অংশে গিয়ে চলো। এরপরে বলবো টাইপ অফ রিমোট সেন্সিং সিস্টেম। আমাদের রিমোট সেন্সিং সিস্টেমের কি কি টাইপ রয়েছে, এর মধ্যে প্রথমে যেটা বলা হবে বেসড অন সোর্স অফ এনার্জি, অর্থাৎ কোন সোর্স থেকে এনার্জি আসছে তার ওপর কিন্তু নির্ভর করে। বেসড অন সোর্স অফ এনার্জির মধ্যে প্রথমেই বলবো অ্যাক্টিভ রিমোট সেন্সিং সিস্টেম আর প্যাসিভ রিমোট সেন্সিং সিস্টেম। অ্যাক্টিভ রিমোট সেন্সিং সিস্টেম মানে যেসব রিমোট সেন্সিং সেন্সারগুলো নিজে থেকে কৃত্রিমভাবে চৌম্বক তরঙ্গ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি করে ছবি সংগ্রহ করে, অর্থাৎ দিনে রাতে সমানভাবে কাজ করে। দিনের বেলা সূর্যের আলো থেকেও হয়, রাতের বেলা নিজেরা করে নেয়, অর্থাৎ নিজে থেকেই যখন কাজ করতে পারে তখন অ্যাক্টিভ রিমোট সেন্সিং সিস্টেম বলা হয়। প্যাসিভ রিমোট সেন্সিং সিস্টেম কি? যে রিমোট সেন্সিং সিস্টেম কেবলমাত্র প্রতিফলিত চুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য থেকে নিজেরা ছবি সংগ্রহ করে, অর্থাৎ দিনের বেলা সূর্যের আলো পড়লে সেখান থেকে যেসব ক্যামেরাগুলি যে সিস্টেমগুলো ছবি নিতে পারে সেটা হচ্ছে মানে প্যাসিভটা। এরপরে বলবো বেসড অন রেঞ্জ অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তৃতি অনুযায়ী কেমনভাবে রিমোট সেন্সিং সিস্টেমকে ভাগ করা যায়। এক্ষেত্রে যেটা বলা হয়েছে অপটিক্যাল রিমোট সেন্সিং সিস্টেম। অপটিক্যাল রিমোট সেন্সিং সিস্টেম মানে হচ্ছে দৃশ্যমান রিমোট সেন্সিং সিস্টেম, দূরসংবেদন ব্যবস্থাপনা। এক্ষেত্রে কি বলা হয়েছে, এই রিমোট সেন্সিং ব্যবস্থাপনায় 0.4 মিলিমিটার থেকে 2.35 পর্যন্ত তরঙ্গকে অপটিক্যাল রিমোট সেন্সিং সিস্টেম বলে, অর্থাৎ কতটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে বলছে 0.4 থেকে 2.35 মিলিমিটার পর্যন্ত। এবং এরপরে আছে থার্মাল রিমোট সেন্সিং সিস্টেম। থার্মাল মানে হচ্ছে তাপীয়। তা সেক্ষেত্রে কি, যে যখন এই রিমোট সেন্সিং সিস্টেমটা 3 মাইক্রোমিটার থেকে 5 মাইক্রোমিটার এবং 8 মাইক্রোমিটার থেকে 16 মাইক্রোমিটার পর্যন্ত তাপীয় মানে তাপের প্রভাব আছে, মানে তাপ কোথা থেকে উদ্ভব হচ্ছে সেই অনুযায়ী কাজ করছে, সেটা হচ্ছে থার্মাল রিমোট সেন্সিং সিস্টেম। এবং এরপরে তৃতীয় যেটা চলে আসবো সেটি হচ্ছে মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং সিস্টেম। মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং সিস্টেম এক্ষেত্রে বলছে এই ব্যবস্থাপনায় সেন্সারগুলি 1 মাইক্রোমিটার থেকে 1 মিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য সংগ্রহ করে এবং এই ব্যবস্থাপনায় অ্যাক্টিভ রিমোট সেন্সিং হিসাবে ধরা হয়, যার শক্তির উৎস হচ্ছে নিজেরা। অ্যাক্টিভ মানে নিজেরা কিন্তু করবে তবেই হবে, প্যাসিভে কিন্তু নিজে করতে পারবে না, সূর্যের আলো দ্বারা করতে হবে। আশা করি বিষয়টি বোঝা গেছে। এর পরের বিষয় চলে আসছি, স্যাটেলাইট কি? স্যাটেলাইটের বিষয়টা কি? স্যাটেলাইট একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে প্রহরী, যাকে ইংরেজিতে বলা হয় গার্ড। গার্ড মানে প্রহরী, আপনারা জানেন। বর্তমানে জ্যোতিষবিজ্ঞানে এর বিশেষ মানে আলোচ্য বিষয় রয়েছে। আমরা আজকে ক্লাসিফিকেশন করব কত রকমের স্যাটেলাইট রয়েছে। সাধারণভাবে প্রাকৃতিক স্যাটেলাইট হচ্ছে চাঁদ, আপনারা সবাই জানেন প্রাকৃতিক স্যাটেলাইট হচ্ছে চাঁদ। আর এছাড়া কৃত্রিম স্যাটেলাইটের মধ্যে রয়েছে ল্যান্ডসেট, IRS, ইনসেট এই ধরনের রয়েছে। তবে কক্ষপথ অনুযায়ী স্যাটেলাইটকে 3টি ভাগে ভাগ করা যায়। কোন কক্ষপথে পৃথিবীকে পরিক্রমণ করছে এই অনুযায়ী স্যাটেলাইটকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, সান সাইক্রোনাস স্যাটেলাইট এবং সেমি সাইক্রোনাস স্যাটেলাইট। প্রথমে বলবো জিও স্টেশনারি স্যাটেলাইট। কেপলার তৃতীয় সূত্র অনুযায়ী আমাদের সাধারণভাবে পৃথিবীর চারদিকে যখন বৃত্তাকার কক্ষপথ
পৃথিবীতে মানে স্যাটেলাইটগুলো অর্থাৎ উপগ্রহগুলো ঘুরবে, সেক্ষেত্রে বলা হচ্ছে সেগুলোকে জিও স্টেশনারি স্যাটেলাইট। এগুলো পৃথিবীর পরিক্রমণ এবং আবর্তন গতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিরক্ষরেখা বরাবর এই স্যাটেলাইটগুলো ঘোরে। ভালো করে মনে রাখবেন, নিরক্ষরেখা বরাবর জিও স্টেশনারি স্যাটেলাইটগুলি ঘোরে। পৃথিবীর বিভিন্ন দেশের এই ধরনের স্যাটেলাইট রয়েছে, আমেরিকান স্যাটেলাইট রয়েছে, ইউরোপিয়ান স্পেস ইনস্টিটিউটের স্যাটেলাইট রয়েছে, জাপানের রয়েছে, ভারতের ক্ষেত্রে হচ্ছে ইনসেট রয়েছে। এগুলো সব জিও স্টেশনারি স্যাটেলাইট। সান সাইক্রোনাস স্যাটেলাইট। সান সাইক্রোনাস স্যাটেলাইট হচ্ছে যখন সূর্যর সাপেক্ষে পৃথিবীর পরিক্রমণের ওপর নির্ভর করে কক্ষপথে ঘোরে, অর্থাৎ এটার ক্ষেত্রে যখন মানে উত্তর দক্ষিণে পরিক্রমণ করে, অর্থাৎ সূর্যের অরবিট অনুযায়ী কক্ষপথ অনুযায়ী এটি ঘুরে বেড়ায়। এক্ষেত্রে কি হয় বলছে, এই ধরনের স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে 700 থেকে 900 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয় এবং এই স্যাটেলাইটগুলোকে স্থানীয় সময় অনুযায়ী এগুলো কিন্তু ঘুরতে থাকে। ঠিক আছে, এই বিষয়টি কিন্তু জানতে হবে। এছাড়া রয়েছে সেমি সাইক্রোনাস স্যাটেলাইট। সেমি সাইক্রোনাস স্যাটেলাইটের যখন কোনো কক্ষপথ থেকে 90 ডিগ্রির কাছাকাছি, মানে 90 ডিগ্রি কোণে কাছাকাছি থাকাকালীন কক্ষপথে পরিক্রমণ করে, এই কক্ষপথটি অর্ধেক নক্ষত্র দিন অর্থাৎ 11 ঘন্টা 56 মিনিটে পৃথিবীকে পরিদক্ষিণ করে। অর্থাৎ যখন এই আগের যে দুটো বললাম এগুলো কিন্তু নক্ষত্র দিন, মানে অর্থাৎ পৃথিবীর একবার আবর্তনের সঙ্গে সঙ্গে ওরাও একবার আবর্তন করে, কিন্তু এটা সেমি সাইক্রোনাসে হচ্ছে হাফ দিনে, অর্থাৎ 11 ঘন্টা 56 মিনিটে সম্পূর্ণ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে নেয়। এই গেল স্যাটেলাইটের ভাগ। এবার আসবো সেন্সরের ভাগ। তাহলে আগে জানতে হবে সেন্সরটা কি। সেন্সর হচ্ছে আমাদের শরীরে যেরকম চোখ, সেরকমই স্যাটেলাইটের যেটা চোখ, অর্থাৎ যেটাকে খুব সহজে বলা হয় ক্যামেরা, যে উপকরণটা দ্বারা তথ্যগুলো গ্রহণ করা হয়। এখানে বলা হয়েছে দূর সংবেদন ব্যবস্থায় কোনো বস্তু বা কোনো অঞ্চলের যে দৃশ্যমানতা কোনো যে উপকরণের মাধ্যমে, যে যান্ত্রিক উপকরণের মাধ্যমে সংগ্রহ করা হয় তাকে সেন্সর বলা হয়। চোখ দূর সংবেদনে সবথেকে একটি ভালো সেন্সরের উদাহরণ। অর্থাৎ আমরা চোখের দ্বারা বিভিন্নভাবে দূরবর্তী স্থানের মানুষের দৃশ্যমানতাকে দেখি বা বিভিন্ন জিনিসপত্রকে দেখতে পাই। অর্থাৎ চোখ যেরকম আমাদের সব কিছুকে দেখতে সাহায্য করে, ঠিক সেরকমই স্যাটেলাইটের ক্ষেত্রে, এই রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে হচ্ছে দূর সংবেদন ব্যবস্থাপনায় চোখ হচ্ছে কাজ করে। ঠিক আছে, সেন্সারের কাজ করে। এবার সেন্সারের অনেক ভাগ রয়েছে, সেন্সারের ভাগগুলি ধীরে ধীরে বলবো, সাবধানে শুনুন। আমি বিস্তারিত বলবো, প্রত্যেকটা পার্ট বলবো, কিন্তু খুবই মনোযোগ সহকারে শুনতে হবে। যাই হোক, অ্যাকর্ডিং টু পজিশন, অর্থাৎ কোথায় স্থাপন করা হয়েছে, সেই কোথায় স্থাপন করা হয়েছে এর মধ্যে রয়েছে গ্রাউন্ড বেসড সেন্সর, অর্থাৎ যেটা ভূমিতে স্থাপন করা হয়েছে, এয়ার বেসড সেন্সর যেটা আকাশে স্থাপন করা হয়েছে, এবং স্পেস বেসড সেন্সর যেটা স্পেসে, অর্থাৎ যে যানগুলি রয়েছে, স্যাটেলাইটগুলি রয়েছে সেখানে স্থাপন করা হয়েছে। এক্ষেত্রে কি বলবো, যে গ্রাউন্ড বেস অর্থাৎ যে সব সেন্সরগুলি সাধারণভাবে স্যাটেলাইট বা কোনো একটা ভূমি প্ল্যাটফর্মে স্থাপন করা হয়, আর এয়ারবেসের ক্ষেত্রে কিন্তু বেলুনে স্থাপন করা যেতে পারে, হেলিকপ্টারে স্থাপন করা যেতে পারে, সেগুলো হচ্ছে ঘুরে বেড়ায় এয়ারবেস সেন্সর। আর যেটা স্পেস বেস সেন্সর সেটা কেবলমাত্র স্যাটেলাইটে স্থাপন করা হয়। তিনটে মেন ভাগ, একটা গ্রাউন্ড বেস, বুঝতেই পারছেন, গ্রাউন্ড, এয়ার এবং স্যাটেলাইট। এবার অ্যাকর্ডিং টু ইএমআর মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অনুযায়ী মোটামুটি দুটি মানে মেন তিনটি ভাগ রয়েছে, দুটো ভাগ তো রয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর, একটা হচ্ছে প্যাসিভ সেন্সর। এর আমি আগেই আলোচনা করেছি, অ্যাক্টিভ সেন্সরটা নিজে নিজে ছবি সংগ্রহ করতে পারে, নিজেই তরঙ্গদৈর্ঘ্যগুলোকে সৃষ্টি করতে পারে, আর প্যাসিভ সেন্সর কিন্তু নিজে করতে পারে না, সেটা সূর্যের
আলো থেকে কিন্তু নিজেরা সংগ্রহ করে, এটা হচ্ছে প্যাসিভ সেন্সার। এছাড়া আরও রয়েছে কয়েকটি ভাগ, যেমন হচ্ছে এরিয়াল ক্যামেরা, ইলেকট্রিক্যাল ক্যামেরা, এই ধরনের কটি ভাগ রয়েছে, আমি পরে বিস্তারিত আসছি। তবে তার আগে বলি, অ্যাকর্ডিং টু ইমেজ ডেভেলপমেন্ট বেস, মানে কিভাবে ইমেজকে ডেভেলপ করা হচ্ছে সেই অনুযায়ী ইমেজিং সেন্সার রয়েছে, নন ইমেজিং সেন্সার রয়েছে, আমি বিস্তারিত আসছি। তার আগে আমি বলবো যে এরিয়াল ক্যামেরা, এরিয়াল ক্যামেরাটা কি? এরিয়াল ক্যামেরাটা হচ্ছে যদি কোনো প্রকার ক্যামেরা দ্বারা বিমান থেকে ফটো তোলা সম্ভব হয় এবং হাই রেজুলেশনের ফটো সংগ্রহ করা যায় সিঙ্গেল লেন্স বা মাল্টি লেন্স দিয়ে, তখন তাকে বলা হচ্ছে এরিয়াল ক্যামেরা। ইলেকট্রনিক ক্যামেরা কি? ইলেকট্রনিক ক্যামেরা হচ্ছে যখন কোনো এরিয়াল ক্যামেরার ফিল্ম ব্যবহার করা হয় না, অর্থাৎ সেই ক্যামেরার ফটোগুলো হচ্ছে ডিজিটাল ফটোগ্রাফি। আগে ফিল্ম ব্যবহার করা হতো, এখন সেটা ডিজিটাল ফটোগ্রাফি করা হচ্ছে। এখানে 15 লক্ষেরও বেশি পিক্সেল ব্যবহার করা হয়, সুতরাং এর ফলে খুবই হাই রেজুলেশনের ফটো তোলা হয়, ঠিক আছে। মাল্টিস্পেকট্রাল কি? যখন বহু বর্ণালী অর্থাৎ বহু রঙের প্রভেদ অনুযায়ী যান্ত্রিকভাবে যখন ক্যামেরা বা সেন্সার ইউজ করা হয়। আর থার্মাল সেন্সার কি? যখন তাপের উপর ভিত্তি করে ক্যামেরা থেকে ফটো তোলা হয়, যেরকম মানে টপিক অনুযায়ী সেরকম তাদের কাজ, ঠিক আছে। এবার হচ্ছে ইমেজিং সেন্সার, নন ইমেজিং সেন্সার। তবে সেন্সারটা শেষ হবে। ইমেজিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে ইহা অ্যাক্টিভ বা প্যাসিভ দুই রকমেরই হতে পারে, অর্থাৎ এই সেন্সারে অ্যাক্টিভের ক্ষেত্রেও হবে, প্যাসিভের ক্ষেত্রেও হবে। তবে মূলত এই সেন্সার চিত্র গঠন যে সম্ভব তা পৃথিবীর দ্বিমাত্রিক চিত্র কিন্তু স্থাপন করে, অর্থাৎ 3D নয়, এক্ষেত্রে দ্বিমাত্রিক চিত্র পাওয়া যায়। তবে বর্তমানে এটার ডেভেলপ করার জন্য ত্রিমাত্রিক চিত্র কিন্তু পাওয়া যাচ্ছে। তা এটার সবথেকে ভালো উদাহরণ হচ্ছে ল্যান্ডসেট। ল্যান্ডসেট এখানে ইমেজিং সেন্সারের জন্য উদাহরণস্বরূপ ব্যবহার করা হয়েছে। এছাড়া বলবো নন ইমেজিং সেন্সার, দূর সংবেদন ব্যবস্থাপনার এই পদ্ধতিতে দ্বিমাত্রিক চিত্র উপস্থাপনের অক্ষম, অর্থাৎ এক্ষেত্রে এই সেন্সারগুলো মানে কোনো প্রকার এই ধরনের দ্বিমাত্রিক চিত্র পায় না, একমাত্রিক মতো পায়। এটা হচ্ছে র্যাডারের ক্ষেত্রে বলা হয়েছে। যাই হোক, আমাদের সেন্সারের ভাগগুলো কিন্তু গেল, এইগুলো আমি পরপর তোমাদের জানাচ্ছি। আমার মানে পরপর ক্লাসিফিকেশন অনুযায়ী যদি একসঙ্গে মাথায় না রাখতে পারো তাহলে অবশ্যই টুকরো টুকরো পাঠ করে নেবে, কারণ একটা টপিক একটা ভিডিওতে অবশ্যই জানাতে হবে। এবং সর্বশেষে আমরা আসছি প্ল্যাটফর্মের বিষয়। প্ল্যাটফর্মের ভাগ রয়েছে গ্রাউন্ড বর্ন প্ল্যাটফর্ম, এয়ারবর্ন প্ল্যাটফর্ম, স্পেস বর্ন প্ল্যাটফর্ম। গ্রাউন্ড বর্ন মানে যেটা গ্রাউন্ডে অর্থাৎ ভূমি থেকে হচ্ছে। এয়ারবর্ন মানে হচ্ছে এয়ারের দুটো ভাগ আছে, বেলুন ইউজ করা যেতে পারে প্ল্যাটফর্ম হিসেবে, এবং এয়ারক্রাফট ইউজ করা যেতে পারে, এবং স্পেস বর্নের ক্ষেত্রে রকেট এবং স্যাটেলাইট ব্যবহার করতে পারে। প্ল্যাটফর্ম মানে হচ্ছে যে স্থান থেকে ছবিটা সংগ্রহ করা হয়। আমরা প্ল্যাটফর্মের একটা কনসেপ্ট আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে রয়েছে। তা আমি এক্ষেত্রে বলবো যে স্থান থেকে ছবিটা সংগ্রহ করা হয় সেটাই হচ্ছে প্ল্যাটফর্মের ভাগে রয়েছে। তা এক্ষেত্রে বলবো গ্রাউন্ড বর্ন প্ল্যাটফর্ম হচ্ছে যখন ভূমি থেকে তৈরি করা হয়, এয়ারবর্ন প্ল্যাটফর্ম হচ্ছে যখন বেলুন বা এয়ারক্রাফটকে প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করা হয়, এবং যেটা রয়েছে স্পেস বর্ন প্ল্যাটফর্ম, এক্ষেত্রে রকেট এবং স্যাটেলাইট থেকে ফটোটা সংগ্রহ করা হয়। এটাই ছিল মোটামুটি আজকের টপিক। আমি তোমাদের যতটা পারলাম বিস্তারিত ক্লাসিফিকেশন করে জানালাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। যদি মনে করো যে বিষয়টি ভালো লাগছে তাহলে এর পরের সিরিয়ালগুলিও কিন্তু দেখতে থাকবে, কারণ আমি তোমাদের জন্য নতুন নতুন সিলেবাসের প্রত্যেকটি পার্টের কিন্তু ক্লাসিফিকেশন নিয়ে চলে আসব। তা এটাই ছিল আজকের মূল বিষয়। ভালো থাকো এবং অবশ্যই দেখতে থাকো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই। তা যদি কোনো রকম সমস্যা থাকে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, এইটুকুই বলবো। আর সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারো। যাই হোক, বিদায়।